আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব এসএসসি ফিজিক্সের নবম অধ্যায় আলোর প্রতিসরণের যতগুলো টপিকে সিকিউ হইতে পারে, যত ধরনের টাইপের সিকিউ হইতে পারে সবগুলো নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। এবং আজকের ক্লাসটা দেখলে তোমার সিকিউ নিয়ে আর কোনো ধরনের সমস্যাই থাকবে না। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল এই কোশ্চেনটা দেখো, এখানে বলছে যে চিত্র 1-এর দূরত্বটা, বস্তুর দূরত্বটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এবং এটা কিন্তু রাজশাহী 24-এ আসা একটা কোশ্চেন। এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা একটা জিনিস ভুল দেওয়া আছে, ঠিক আছে? এই কোশ্চেনটাই একটা জিনিস ভুল দেওয়া আছে, এটা হবে যে -6, এই জিনিসটা ভুল দেওয়া আছে, আর কিছুই না, ঠিক আছে? কেন এই জিনিসটা ভুল দেওয়া আছে, এটা কারণ হচ্ছে যে তোমাকে যেহেতু বস্তুর দূরত্ব বের করতে বলছে, তুমি বস্তুর দূরত্বটাও জানো না। এখন এখানের মধ্যে যে কোনো একটা নেগেটিভ হবে, বস্তুর দূরত্ব তো কখনো নেগেটিভ হয় না, তার মানে প্রতিবিম্বের দূরত্বটা নেগেটিভ হবে, তার মানে তার জন্য এখানে একটা -6 cm হবে। কথা বুঝে গেছে? আচ্ছা, এই রাজশাহী 24-এর কোশ্চেনটা ভুল আসছে, তবে এই কোশ্চেনটা খুবই সুন্দর, খুবই সুন্দর, তার জন্য ভাইয়া রাখছি যাতে ভুলগুলো তোমাদেরকে ধরে দেওয়া যায়, এবং কি কেন ভুল হয়েছে, কিভাবে ভুলটা তুমি এড়াই চলবা, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে দেখো, এই যে চিত্র 1 যেটা দেখা যাচ্ছে ভাইয়া, এই চিত্র 1 থেকে আমি কি কি পাচ্ছি? ধরো এই যে এটা কি দেওয়া আছে, ও পর্যন্ত। ও মানে কি? বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র যদি কি হয়, 36 সেন্টিমিটার হয়, তাহলে তার অর্ধেক করলে কি পাওয়া যাবে? ফোকাস। তার মানে ফোকাসটা কত ভাইয়া? ফোকাসটা হচ্ছে 36/2 ইজ ইকুয়ালস টু কি হবে? 18 cm। তার মানে ফোকাস দূরত্বটা আমি পেয়ে গেছি। আচ্ছা, ভালো কথা। বিম্বের দূরত্ব দেওয়া আছে। বিম্বের দূরত্ব মানে কি? বিম্বের দূরত্ব মানে হচ্ছে যে প্রতিবিম্বের দূরত্ব ভি। ভি ইজ ইকুয়ালস টু -6। এখন -6 কেন হবে? কারণ এখানে যে বিম্বটা হয়েছে সেটা উল্টা দিকে হয়েছে, ঠিক আছে? মানে কি, তুমি এই যে এটা কি একটা, এটা একটা কি অবতল দর্পণ, এটা একটি একটা অবতল দর্পণ। এই অবতল দর্পণ, যদিও এটা হচ্ছে চ্যাপ্টার 8-এর একটা ম্যাথ বলতে পারো, তবে হচ্ছে যে যেহেতু এই অধ্যায়ের সাথে চ্যাপ্টার 8ও কানেক্টেড, তার জন্য ভাইয়া বলছি যে চলো করাই দিই তোমাদের জন্যই তো। হ্যাঁ, তাহলে হচ্ছে যে এটা কি একটা, এটা একটা অবতল দর্পণ, এবং অবতল দর্পণে কিন্তু বস্তু দুই দিকে থাকতে পারে। তার মানে কি, বস্তুর দিক যে দিকে আছে ওই দিকে প্রতিবিম্ব হইতে পারে, আবার উল্টা দিকেও প্রতিবিম্ব হইতে পারে। যদি উল্টা দিকে হয় তখন মাইনাস ধরা হয়, তার মানে এই ক্ষেত্রটাতে প্রতিবিম্ব উল্টা দিকে হবে। তুমি ম্যাথ করার পরে দেখবে, যদি তুমি এটাকে মাইনাস না ধরো তখন তুমি দেখবে যে তোমার আস্তে আস্তে -9 cm। তার মানে এইটা কখনো হবে না। 9 cm বুঝলাম, কিন্তু -9 কেন? -9 তো হবে না, কারণ ঋণাত্মক তো হয় না। আমি বস্তুর দূরত্ব তো ঋণাত্মক ধরতে পারবো না। বিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব ঋণাত্মক হইতে পারে, কিন্তু বস্তুর দূরত্ব তো আমি ঋণাত্মক ধরতে পারবো না, কারণ আমি সবসময় পজিটিভ হব, ঠিক আছে? এটা একটা ফ্যাক্ট। আচ্ছা, তাহলে ভি হচ্ছে কি? -6। তাহলে আমাকে ইউটা বের করতে হবে। তাহলে এটা তো একদম সহজ, আমরা সবাই চ্যাপ্টার 8-এও পড়ছি যে সূত্রটা, সেটা এখানেও কাজে লাগবে। সেটা হচ্ছে মূলত কি, 1/f ইজ ইকুয়ালস টু 1/v মাইনাস 1/u। সরি, এটা প্লাস হবে। এখন আমাকে বের করতে হবে ইউ, তাহলে হচ্ছে যে 1/u ইজ ইকুয়ালস টু, এটাকে ওই পাশে পাঠাই দাও, 1/v-টাকে ওই পাশে পাঠাই দাও, তাহলে কি হবে? 1/f মাইনাস 1/v। তাহলে 1/u ইজ ইকুয়ালস টু কি আসতেছে? 1/18 মাইনাস 1/v। ভি এর মান কত? -6। তাহলে মাইনাস আর মাইনাস কি হয়ে যাবে? প্লাস। তার মানে আমার আনসারটা আসবে কত? 18 প্লাস 1/6। এটা যদি তুমি সরাসরি ক্যালকুলেটর চেপে দাও, এটা আসতেছে কত? 2/9। তার মানে কি, যদি আমরা কাটাকাটি করি, 1/4.5। এবং এটাকে যখন উল্টাই দিব, কারণ এটা তো 1/u এর মান, তার মানে ইউ ইজ ইকুয়ালস টু কি আসবে? 4.5। দ্যাটস দ্য আনসার। তার মানে আমাদের কি এখানে লক্ষ্য বস্তুটা হচ্ছে যে, বা বস্তুটা হচ্ছে যে মূলত 4.5 সেন্টিমিটার দূরে মেরু থেকে। 4.5 তো ধরো যে এটা এখানে আছে, তাহলে আমি যদি রশ্মিচিত্র আঁকি তাহলে কেমন দাঁড়াবে? এটা সমান্তরাল যাবে, সেটা ফোকাস থেকে কেন্দ্র দিয়ে চলে যাবে একটা, এবং সেটা এই যে এগুলো এখানে গিয়ে মিলবে, এই যে। তাহলে এই যে, ঠিক আছে ভাই, আর একটু বাঁকা হচ্ছে চিত্রগুলো, কারণ ভাই এই যে এখানে কোনো কিছু ছাড়া আঁকাচ্ছি তো, তার জন্য আর কি। তোমাদের গুলো তো আশা করি সোজা হবে। তাহলে এই যে সোজা যদি হয়, তাহলে এই যে এই দূরত্বটা কত? -6। এই যে এটা দেওয়া ছিল, আর এটা হচ্ছে 4.5। বুঝে গেছে? তাহলে এই যে মাইনাসটা না দেওয়ার কারণে কিন্তু তোমাদের প্রশ্ন ভুল হইতো। আচ্ছা, এমন কিছু হলে তোমরা প্যানিক হবা না। এইচএসসি 26-এ তো তোমরা অনেকেই দেখতেছো যে অনেক ভুল কোশ্চেন আসতেছে। এমন কিছু হয়ে গেলে প্যানিক হওয়ার দরকার নেই, বোর্ড তোমাদেরকে নির্দিষ্ট নাম্বারটা দিয়ে দিবে। কথা বুঝে গেছে? আশা করি জিনিসটা বুঝছো। তাহলে আচ্ছা ভাইয়া, এখন তো আমি ভি এর মানটাও পেয়ে গেলাম, ইউ এর মানটাও পেয়ে গেলাম। এখন আমাকে যদি এই সেম কোশ্চেনে বিম্বের দৈর্ঘ্যটা বের করতে বলে, তখন কি, মানে তুমি তো এই যে এইটা বের করছো,
এটা বের করলা না তুমি। এখন তোমাকে যদি এইটা বের করতে বলে যে এইটা কতটুক বড় বা কতটুক ছোট, তখন তুমি কি করবা? তখন তো একদম সহজ সূত্র তো তোমরা সবাই জানো, m ইজ ইকুয়ালস টু মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ, তাই না? তাহলে তুমি ভি এর মানটা কত? -6, ইউ এর মানটা কত? 4.5। চাপো চাপো, তাহলে m ইজ ইকুয়ালস টু কত আসবে? 6 ডিভাইড বাই 4.5, 1.33, 1.33। তাহলে এখন যেহেতু আমরা বিবর্ধনের মানটা পেয়ে গেছি, তাহলে হচ্ছে আমাদের বিম্বের দৈর্ঘ্য বা বস্তুর দৈর্ঘ্য যেটাই বের করতে বলুক সেটাই বের করা সহজ। ধরো যে আমাদের এই কোশ্চেনটাতে ধরো আমাদেরকে দিয়ে দিল যে এল প্রাইম বা প্রতিবিম্বটা হচ্ছে যে 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। তাহলে আমাকে বলছে যে এল এর মানটা বের করতে। ওকে, এল কোনটা সেটা আমাদেরকে বের করতে বলছে। চলো জাস্ট হচ্ছে সূত্রে বসাই দাও। আমরা এবার কি জানি? এম ইজ ইকুয়ালস টু এল প্রাইম ডিভাইডেড বাই এল। তাহলে হচ্ছে আমাকে কি বের করতে বলছে? এলটা বের করতে বলছে। তাহলে এটাকে যদি আমি এখানে পাঠিয়ে দিই, এমটাকে এই পাশে চলে আসতে পারে না, মানে ক্রিস ক্রস। বা তোমরা সহজভাবে চিন্তা করতে পারো যে জাস্ট উল্টাই দাও না, 1 ডিভাইডেড বাই এম হবে এই পাশে, আর এই পাশে হবে যে এল ডিভাইডেড বাই এল প্রাইম। এখন দেখো এইটা এই পাশে আছে ভাগ, ও পাশে গেলে গুণ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে যে এল ইজ ইকুয়ালস টু এল প্রাইম ডিভাইডেড বাই এম। যে সেগুলোর মান বসাই দাও, তাহলে কি হচ্ছে? এল প্রাইমের মানটা দেওয়া আছে 25 সেন্টিমিটার, আর এম এর মানটা কত? 1.33। জাস্ট হচ্ছে ক্যালকুলেটর চাপলে আমাদের আনসারটা চলে আসবে। জাস্ট হচ্ছে আমাদের বস্তুর দৈর্ঘ্যটা কত কত আসতেছে? আমাদের বস্তুর দৈর্ঘ্যটা আসতেছে 18.8 সেন্টিমিটার। তাহলে এই যে আমি বের করে ফেললাম, তাহলে এই অঙ্কটা থেকে আমরা এভাবে বিম্বের দৈর্ঘ্য বের করতে পারবো, বস্তুর দৈর্ঘ্য বের করতে পারবো, সবকিছু বের করা সম্ভব। কথা বুঝে গেছে? আশা করি এই সূত্র নিয়ে যদি কোনো ম্যাথ আসে তাহলে ইনশাল্লাহ তোমার আর কোনো সমস্যা হবে না। চলো সামনে যাওয়া যাক। ঘতে যে জিনিসটা দেখো, এটা একটা কি উত্তল লেন্স, এবং এই অধ্যায়েরই প্রশ্ন। ঠিক আছে, আমাদেরকে বলছে যে প্রতিবিম্বের বৈশিষ্ট্য রশ্মি চিত্রের মাধ্যমে আঁকো। ভাইয়া এই যে এখানে একটু সুন্দর করে বড় করে এই চিত্রটা এঁকে দিচ্ছি। দেখো দেখো এখানে যদি আমার লক্ষ্যবস্তুটা হয়, তাহলে কেমন হবে? ভাই প্রথমে বলছিলাম একটা সমান্তরালে যাবে। এখন উত্তর লেন্স, এটা মানে উত্তর লেন্স এত সহজ। এটা যেহেতু একটা উত্তর লেন্স, তার মানে এটা কি মানবে বলতো? এটা রুল অফ 6 মানবে না? এটাকে রুল অফ 6 মানবে না? তাহলে রুল অফ 6 এ আমার এইটা যদি এখানে থাকে, আমার ওইটা কি এখানে হবে না? মানে এটা মুখস্থ বলে দেওয়া যায় যে এখানে কোনো একটা জায়গায় মিলবে এটা। বুঝছো? কারণ কি এটাও 3 ওইটাও 3। ওকে, এই যে আমি কিভাবে বলছিলাম 6 5 4, এই যে এটা 3 2 1 না? তাহলে এটা 3 হলে এটাও 3, এই যে এখানে মিলবে। দেখবা দেখবা, দেখো দেখো, এই যে সমান্তরাল একটা যাবে, মনোযোগ মনোযোগ, সমান্তরাল একটা যাবে এবং এটা ফোকাস দিয়ে চলে যাবে। আচ্ছা ভালো কথা। আরেকটা কি? বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে এবং কেন্দ্র দিয়েই সোজাই চলে যাবে। দেখো কোথায় মিলছে। তো ভাইয়া তো এখানে হাত দিয়ে জাস্ট রাফলি আঁকাচ্ছি, তার জন্য জিনিসটা একটু 19-20 হচ্ছে, তোমরা বুঝতেই পারতেছো। তবে জিনিসটা কোথায় মিলবে? একদম প্রধান ফোকাসে মিলবে। তাহলে এই যে উত্তর লেন্সের ক্ষেত্রে মাথা ব্যথা করার কোনো দরকার নাই, রুল অফ 6টা একটু মেরে দিবা, তাহলে তোমার জিনিসপাতিগুলো কি হবে? সুন্দরভাবে মিলে যাবে একদম। কথা বুঝে গেছে? তাহলে আমাকে যদি বলে যে রশ্মি চিত্র এঁকে এটা ব্যাখ্যা করতে, তাহলে এটা এখানে এভাবে হবে। তার মানে এটা কোথায় হয়েছে? এটা হবে যে বক্রতার কেন্দ্রে। এবং কি হবে? এবং সমান হবে। এগুলো কিন্তু লিখতে হবে। হ্যাঁ, আকার কি হবে? আকার হবে সমান। বক্রতার কেন্দ্রে হইছে, আকার হবে সমান। তারপরে কি হবে? উল্টা হবে। উল্টা, উল্টা হলে ভাইয়া কি বলছিলাম? উল্টা হলে বাস্তব হয়। দেখো এখানে কিন্তু আসলেই মিলছে, আলোক রশ্মি বাস্তবেই মিলছে, তার জন্য এটা উল্টা হয়েছে এবং বাস্তব হয়েছে। তাহলে আশা করি এটা নিয়ে আর কোনো ধরনের সমস্যা নেই ভাইয়া। আরো কিছু সিকিউ সলভ করবে যেখানে লেন্স থাকবে। চলো আমরা তারপরে চলে যাই। তাহলে রাজশাহী 24-এ এটা ভালোভাবে সমাধান হইলো। তারপর হচ্ছে কুমিল্লা 24-এ একটা ম্যাথ আসছে, এবং এই ম্যাথটা কিন্তু তোমরা দেখতেই পারতেছো। এখানে আমাদেরকে বলছে বি ও এন অ্যাঙ্গেলটা বের করতে। তুমি যদি দেখো চিত্র একে বি ও এন অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে এই যে বি ও এন, এই যে অ্যাঙ্গেলটা বের করতে বলছে আমাকে। আচ্ছা ভালো কথা। তাহলে দেখো এখানে দেওয়া আছে যে ও, এটা অবিলম্ব, এটা বিভেদ তল, এবং এখানে আমাকে 30 ডিগ্রি বলে দিছে, এবং আমাকে বলছে যে রিফ্লেকশনটা বের করতে, রিফ্লেকশন অ্যাঙ্গেলটা বের করতে। একদম সহজ। দেখো এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা বায়ু মাধ্যম, এটাতেও 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এটা ওই যে আমরা এই যে যে সূত্রটা ব্যবহার করি, ইটা 1 সাইন থিটা 1 ইজ ইকুয়ালস টু ইটা 2 সাইন থিটা 2। এই যে এখানে আমরা প্রতিসরণাঙ্কটা বসাই দিব। আচ্ছা, ইটা 1টাকে এই পাশে পাঠাই দিই এবং সাইন 2টাকে এই পাশে পাঠাই দিই, তাহলে আমার জিনিসটা কেমন দাঁড়াবে দেখো তো? সাইন থিটা 1 ডিভাইডেড বাই সাইন থিটা 2, ইটা 2 ডিভাইডেড বাই ইটা 1। এখন এটা কি?
এটা এটা 2 ডিভাইড বাই এটা 1, এখানে তো আমাদের দেওয়া আছে যে এটা, এখানে কি বায়ু মাধ্যম এবং কাচ, তো বায়ু মাধ্যমের সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক, এটাই তো হচ্ছে বায়ুর মাধ্যমের সাপেক্ষে, এই যে এটা কি, এটা কাচ, আর এটা কি বায়ু, তার মানে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক তো আমরা সবাই জানি 1.52। তাহলে এইটা যদি হয়, তাহলে এখন দেখো থিটা 1 এর মান তো তুমি জানো, থিটা 2 এর মানটা বের করতে হবে। তাহলে এখন দেখো একদম সিম্পল, আমরা দুইটাকে ঘুরে দিই, তাহলে দুইটাকে ঘুরে দিলে সাইন, মানে উল্টাই দিচ্ছি আমরা, উল্টাই দিলে এটা কি আসবে, থিটা 2 ডিভাইডেড বাই সাইন থিটা 1, এবং এটাকে 1 ডিভাইডেড বাই 1.52, এবং এই যে এটার মান বসাই দাও এবং এটাকে ওই পাশে নিয়ে চলে যাও, তাহলে আমাদের কি আসতেছে, আমাদের আসতেছে যে সাইন থিটা 2 ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 1.52, আর এখানে মূলত ওই যে ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে তো থিটা 1, এটা মূলত এই যে এখানে চলে গেছে আর কি, বুঝে গেছে। তাহলে থিটা 1 এর মানটা কি হবে, এটা 30 ডিগ্রি বসে দিলে হবে না, 30 ডিগ্রি বসে দিলে হবে না, আমরা কিন্তু অবিলম্ব থেকে হিসাব করি, বোকারা দেখাও এখানে, অবিলম্ব থেকে আমরা হিসাব করি। তাহলে অবিলম্ব থেকে যদি হিসাব হয় তাহলে এটা কি, এটা 30 হলে এটা 60 হবে, তাহলে আমি কি সাইন 60 ইউজ করব। তাহলে আমার এখানে সাইন থিটা আসলো কত, সাইন থিটা আসলো যে 0.5697 সামথিং। তাহলে এটাকে যদি আমরা জাস্ট হচ্ছে সাইন থিটা, সাইন ইনভার্স মেরে দিই 5697, সাইন ইনভার্স মেরে দিলাম, তখন আমাদের আসবে কি 34.73, এটাই হচ্ছে আমাদের আনসার। তার মানে আমাদের বি ও এন যে অ্যাঙ্গেলটা বের করতে বলছে 34.73 ডিগ্রি, কথা বুঝে গেছে, এত ডিগ্রি। ওকে, তাহলে চলো তারপরে যাই। তারপরে আমাদেরকে কি বলছে, মানে কখন এই কাচের ফলকটি অধিকতর চকচকে দেখার জন্য মানে আলোকের কোন সত্যটা উপর দিতে হবে, একটু বুঝো। এই যে এটা যে কাচ, এটা চকচকে দেখা যাওয়ার জন্য কি করতে হবে, এটাকে প্রচুর পরিমাণ রিফ্লেক্ট করতে হবে না, প্রচুর পরিমাণ রিফ্লেকশন করতে হবে, কথা বুঝে গেছে, মানে সবগুলো আলো এই যে এখানের মধ্যে চকচক করতে হবে এই জায়গাটা, কথা বুঝে গেছে। আচ্ছা, তাহলে এখানে যদি চকচক করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, মূলত আমাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা করতে হবে, যাতে মানে আমি ক্রান্তি কোণে ফেলতে হবে, জিনিসটা একটু বুঝো। ধরো এই যে এখানে ভাইয়া চিত্রটা আঁকাই, আমি কোনো একটা কিছু এভাবে যখন আমি ফেলবো এবং সেটা যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে চলে যাবে, তখন এই সারফেসটা আমার চকচক করবে না, মানে সারফেসের মধ্যে আলো থাকলে তার সারফেসটা চকচক করবে, তার মানে আমার এখানে ক্রান্তি কোণটাই মূলত বের করতে হবে, মানে কি করলে অধিকতর, মানে কোন অ্যাঙ্গেলে যদি আমি এই যে ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো ফেলতেছি, তাহলে ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যখন আমি আলো ফেলবো, যখন এটা আমার থিটা অফ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যখন আমি ফেলবো, তখন এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করবে, এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করলে কি হবে, এটা চকচক করবে, তাই না। তাহলে চলো আমরা এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা বের করার চেষ্টা করি। তাহলে এখন থিটা অফ সি মানে কি, এখন তুমি নর্মাল ভাবে বুঝো, বায়ুর প্রতিসরণাঙ্ক কি 1 না, 1, বা এটাকে আমরা ইটা 1ও ধরতে পারি, ইটা 1 ইজ ইকুয়ালস টু কি সাইন থিটা আই রিফ্লেকশন, আচ্ছা, এবং সমান সমান কি ইটা 2 ইজ ইকুয়ালস টু সাইন থিটা আর, তাই না। আচ্ছা, এখন এই যে প্রথম মাধ্যমের কিন্তু প্রতিসরণাঙ্ক আছে, প্রথম মাধ্যমটা হচ্ছে ঘন মাধ্যমটা, ঠিক আছে, আর দ্বিতীয় যেহেতু এখানে যাচ্ছে তার জন্য ওইটা। তাহলে এখন প্রথম মাধ্যমের কিন্তু প্রতিসরণাঙ্ক আছে, সেটা কি কাচ, সেটা আমরা কি জানি 1.52। আচ্ছা, সাইন থিটা আই, আই এই অ্যাঙ্গেলটাই তো বের করতে হবে, সাইনের অ্যাঙ্গেলটাই তো বের করতে হবে। আচ্ছা, ভালো কথা। তারপরে এইটা কিন্তু আমি জানি এটা কত, এটা হচ্ছে সাইন 90, সাইন 90 এর মান কত 1, তার মানে আমার এইটা মানে হচ্ছে যে ইটা 1, এখন ইটা 2, এই ইটা 2টা কত, ইটা 2টা কিন্তু আবার 1, ইটা 2টা 1 না, কারণ হচ্ছে বায়ু মাধ্যমের ইটাটা কি 1, তো প্রতিসরণাঙ্ক কি বায়ু মাধ্যমে 1, তার মানে এটাকে আমি না লিখে আমি 1 লিখতে পারি, তার মানে মূলত এখন আমাকে এইটা ওই পাশে পাঠিয়ে দিতে হবে, তার মানে কি দাঁড়াচ্ছে সাইন থিটা ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 1.52। তাহলে এই যে এখানে দেখো থিটা ইজ ইকুয়ালস টু কি আসবে, সাইন ইনভার্স 1, 1 ডিভাইডেড বাই 1.52, এটা চেপে দিলে আমাদের আনসারটা চলে আসবে, তাই না। আমাদের আনসারটা কত আসলো 41.139, হ্যাঁ এটাকে তোমরা লিখতে পারো 41.14, এটা হচ্ছে আনসার। তার মানে আমি যখন এই অ্যাঙ্গেলটা আমি এই যে এখানের এই অ্যাঙ্গেলটা 41.14 ডিগ্রিতে ফেলতে পারবো, তখনই আমার এই জিনিসটা চকচক করবে সবচেয়ে বেশি। এটা হচ্ছে আনসার। দিনাজপুর বিশে একটা সুন্দর কোশ্চেন আসছে, সেটা হচ্ছে যে আমাদের বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক নির্ণয় করতে বলছে।
বি মাধ্যম থেকে দেখো আপাতন কোণটা হচ্ছে 60 ডিগ্রি আর প্রতিফলিত কোণটা হচ্ছে কি 45 ডিগ্রি। দেখো এইটা যদি হয় 60 ডিগ্রি আর এইটা যদি হয় 45 ডিগ্রি, তার মানে কি একটু অবিলম্বর কাছে চলে গেছে না? অবিলম্বর কাছে চলে গেছে, তার মানে এ মাধ্যমটা হচ্ছে ঘন আর বি মাধ্যমটা হচ্ছে হালকা। তাই তো, তাই তো। এখন আমাকে বলছে যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্কটা নির্ণয় করতে। এখন এ মাধ্যমের সাপেক্ষে যদি আমি বি মাধ্যমের প্রতিসরণাঙ্কটা নির্ণয় করতে যাই, তখন কি হবে? মূলত আমাকে বের করতে বলছে কি ইটা অফ বি ডিভাইডেড বাই ইটা অফ এ। এ মাধ্যমের সাপেক্ষে বি বলছি না, যেটা সাপেক্ষে সেটা নিচে হবে, সেটা নিচে হবে। আচ্ছা, এ মাধ্যমটা কি ঘন এবং বি মাধ্যমটা কি হালকা। হ্যাঁ, তাহলে এই যে এখানে সমান সমান কি আসবে? সাইন থিটা অফ আর এন্ড সাইন থিটা অফ আই। আচ্ছা, বুঝো জিনিসটা, বুঝো। এইটা কি তোমরা বুঝছো? চলো ভাই এর আগে একটা লাইন লিখি। ধরো ইটা অফ বি সাইন থিটা, এই যে বি, বি এর প্রতিসরণাঙ্কটা যখন আমরা বের করতেছি তখন এটা কি সাইন আই না? কারণ আমরা নিচে থেকে তো উপরের দিকে আসতেছি, আমরা হালকা থেকে ঘন মাধ্যমে আসতেছি। তাহলে হালকা থেকে যখন ঘন মাধ্যমে আসতেছি, তাহলে নিচেরটা হচ্ছে কি বি এবং এটা হচ্ছে আই। আচ্ছা, এখন এন এ, এটা কি উপরেরটা এবং হচ্ছে এটা কি সাইন আর। আচ্ছা, এখন একটু দেখো সাইন আরটা, এই সাইন আর এইটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই গিয়ে এবং সাইন থিটাটাকে যদি সাইন আইটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা এটা পেয়ে যাই আর কি মূলত। এখন দেখো আমাকে এটাই তো বের করতে বলছে যে ইটা অফ এ এর সাপেক্ষে বি, এটা বের করলে আমরা এখানে জাস্ট মানগুলো বসাই দিলে হয়ে যাবে। কি সাইন আর এর মান কত 45 ডিগ্রি, সাইন আই এর মান হচ্ছে 60 ডিগ্রি। জাস্ট ক্যালকুলেটর চাপো, তাহলে আনসারটা চলে আসবে। আসলো কত? 0.816। তাহলে এই যে, তাহলে আমরা পেয়ে গেলাম কি এই মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত 0.816। একদম ছোট ছোট অঙ্কগুলো একদম সহজ, কিন্তু বুঝে গেছে। তারপরে তারপরে দ্বিতীয়টাতে আমাদেরকে কি বলে? দ্বিতীয়টাতে আমাদেরকে বলে যে উদ্দীপকের মাধ্যমে দুটি পরস্পর বিনিময় করা হলে, তার মানে এ মাধ্যমটা নিচে চলে যাবে, বি মাধ্যমটা উপরে উঠে আসবে। ভালো কথা, বিনিময় করা হলো এবং এ ও রশ্মি যেটা আছে, এ ও রশ্মি যেটা আছে এটা একই অভিমুখে পতিত হবে, মানে রশ্মিটা চেঞ্জ হবে না কিন্তু মাধ্যমটা চেঞ্জ হয়ে যাবে। চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। আরেকটা চিত্র আঁকি। এইটা হবে তাহলে বি মাধ্যম আর এটা হবে এ মাধ্যম, উল্টাই ফেলছি আমরা। ওকে, আচ্ছা, এই যে এখানে আমার এটা হবে 60 ডিগ্রি, অ্যাঙ্গেল তো সেম থাকবে। এইটা কত এটাই আমাকে বের করতে বলছে। এই যে প্রতিসরণ অ্যাঙ্গেলটা কত এটা আমাকে বের করতে বলছে। বুঝে গেছে? আচ্ছা, ভালো কথা, বুঝে গেছে। এখন আমরা আসি, আমরা কি জানি? ওই যে সেম সূত্র আমরা ব্যবহার করব। এর মাধ্যমে প্রতিসরণাঙ্ক ইজ ইকুয়ালস টু সাইন 60 সমান সমান, ওইটা কিন্তু আমরা জানি না, এই যে এটা কিন্তু থিটা ধরে নিই। হ্যাঁ, তাহলে হচ্ছে এন অফ বি মানে হচ্ছে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইন্টু সাইন থিটা। তাহলে এখন এই যে এখান থেকে তুমি জাস্ট কি বের করতে হবে তোমাকে? বিটাকে, ইটা অফ বিটাকে তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে ইটা অফ এ ডিভাইডেড বাই ইটা অফ বি সমান সমান কি আসতেছে তোমার? সাইন থিটা ডিভাইড বাই সাইন 60, তাই তো? আচ্ছা, ভালো কথা। এখন এই যে এটাকে আমরা কি লিখতে পারি? এটা হচ্ছে কি বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক না, বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক না। আচ্ছা, এটা যদি বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক হয়, আর এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা জাস্ট সাইন এটাটাকে রেখে দিই, সাইনটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এটা কি সাইন 60 ডিগ্রি এখানে গুণ হয়ে যাচ্ছে। এখন দেখো তুমি কিন্তু এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক জানতা, এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক জানতা। এই যে যেটা আমরা এখান থেকে পড়ছি, এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক হচ্ছে এটা। তাহলে বি এর সাপেক্ষে এর প্রতিসরণাঙ্ক কি হবে? উল্টাটা 1 ডিভাইড বাই ওইটা। তাহলে 1 ডিভাইড বাই ওইটা যদি তুমি চেপে দাও, তাহলে কি হবে? ধরো যে সাইন 60, এটা ক্যালকুলেটরে চেপে দিলে চলে আসবে সাইন 60 এর মান ইন্টু 1 ডিভাইডেড বাই 0.861। এইটাকে জাস্ট এভাবে লিখলাম, লিখে এই পুরোটা ক্যালকুলেশন করে ভাইয়াদের আসছে কত? ভাইয়াদের আসলো 1.061। এখন এখানে একটা ঘাপলা হয়ে গেছে, যে বুঝতে পারছো তোমরা? সাইন থিটার মান কি কখনো 1 পয়েন্টের বেশি আসে? এক থেকে কখনো সাইনের মান বেশি হয় না, এক থেকে কখনো সাইনের মান বেশি হয় না। তাহলে এখানে একটা ঝামেলা বেঁধে গেছে না? তার মানে এখানে আমরা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন পাবোই না, মানে এখানে আমরা এই অ্যাঙ্গেলটা পাবোই না। এই অ্যাঙ্গেলটা যদি আমরা এখানে না পাই, তাহলে এখানে আমরা কি পাবো? এখানে মূলত হবে যে এটা যেহেতু 1 থেকে বেশি হয়ে গেছে, এটা ইন্ডিকেট করতেছে এখানে হবে যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এখানে কি হবে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এই যে এটা এভাবে চলে আসবে, এভাবে চলে আসতে পারে বা কোনো একটা দিকে এদিকে চলে আসবে আর কি। হ্যাঁ, এদিকে যখন চলে আসছে এটা, তখন কিন্তু এই যে এখানে হিসাবটা হচ্ছে,
তার জন্য এইটা কি হয়ে যাবে তখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আবার তোমরা কি করবে, এই ম্যাথটা চুজ করার ভাইয়ের অন্যতম কারণ হচ্ছে যে তোমরা এই ম্যাথটা যখন সলভ করবে, তোমরা যখন এখানে সাইন ইনভার্স 1.061 দিবে, তখন দেখবে ম্যাথ ইরর চলে আসতেছে ক্যালকুলেটরে। ম্যাথ ইরর মানেই কিন্তু ম্যাথ ইরর না, মানে তোমার ভুল হয়েছে এমন না, তোমার কনসেপ্টে ভুল হয়েছে, ম্যাথ ভুল হয় নাই। তোমরা যখন এই ম্যাথটা করবা তখন এটা কিন্তু আমাদের সময়ের ম্যাথ, ম্যাথ চট্টগ্রাম বোর্ডের, ঠিক আছে, এটা আমাদের সময়ের ওই সময়ের ম্যাথ। তো তোমরা যখন সাইন ইনভার্স 1.061 এটা চাপ দিবে, তখন তোমাদের ম্যাথ ইরর চলে আসবে। কেন? কারণ সাইনের মান 1 পয়েন্টের বেশি হয় না। বুঝে গেছে? আচ্ছা, তাহলে এখন তুমি কিভাবে বুঝবা তাহলে এটা আমার সঠিক হলো না ভুল হলো? তখন তোমাকে বেসিক্যালি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কনসেপ্টটাতে চলে যেতে হবে, কারণ এখানে সাইনের অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি বেশি হয়ে গেছে, ঠিক আছে, তার জন্য এখানে নেগেটিভ ম্যাথ এরর আসতেছে। তাহলে 1.061 যেটা আছে এইটা এইভাবে যখন তুমি কল্পনা করবে, তখন দেখবে তুমি সহজেই মিলে গেছে। বুঝে গেছে? বুঝে গেছে? তার মানে এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে যাবে, এবং আমাদেরকে বলছে যে এই রশ্মি একই মুখে পতিত হলে কি ঘটবে, এখানে চিত্র এঁকে দেখাও। তখন কি হয়ে যাবে, এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে হয়ে যাবে। তখন কি হবে, আবার এই মাধ্যমেই ফিরে আসবে, এই মাধ্যমটা। কথা বুঝে গেছে? চিত্র তো বাই ডিফল্ট ভাইয়া বোঝানোর জন্য আঁকছিলাম, ওটা আঁকাই হয়ে গেছে। বুঝে গেছে? তো যদিও বলো একটু সুন্দর করে আঁকতে, তাহলে হচ্ছে যে ধরো এই যে এভাবে, এটা 60 ডিগ্রি, তো এটা 60 ডিগ্রি, তো এটা থেকে এটা কি হবে, এটা দ্বিতীয় মাধ্যমে যাবেই না, দ্বিতীয় মাধ্যমে যাবেই না, এটা ফার্স্ট। তুমি আবার ক্রস দিও না, পরীক্ষা হলে তুমি ক্রস দিও না, হ্যাঁ, এটা আবার প্রথম মাধ্যমে ফেরত আসবে, এবং এটা কি হয়ে যাবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে যাবে। তখন আর প্রতিসরণের কনসেপ্টই কাজে আসবে না, প্রতিসরণের কনসেপ্টই কাজে আসবে না, তার জন্য তোমার ম্যাথটা এখানে কাজ করতেছে না। আশা করি বুঝে গেছে। এটা কিন্তু খুবই সুন্দর একটা ম্যাথ ছিল ভাই, ইচ্ছা করে এটা চুজ করছি, কারণ হচ্ছে যে যাতে এখানে ইচ্ছা করে তোমাদেরকে বোঝানো যায় যে তুমি যদি ম্যাথ এটা করে এভাবে চলে আসে, তাহলে আচ্ছা তুমি এখানে কি লিখবে, তুমি এখানে লিখবে যে যেহেতু সাইনের মান 1.061 মানে একের বেশি হতে পারে না, তাই এখানে প্রতিসরণ না হয়ে প্রতিফলন ঘটবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। বুঝে গেছে ভাইয়া? বুঝে গেছে? চলো সামনে যাওয়া যাক। রাজশাহী 19, দ্য ওয়ান অ্যান্ড অনলি লেজেন্ডারি ম্যাথ, ঠিক আছে, সবাই পাগল হয়ে গেছে ম্যাথটার জন্য। সহজ ম্যাথ, একটু কনসেপচুয়াল ম্যাথ, একটু বুঝতে হবে, তবে একটু বুঝলেই কিন্তু সহজে মিলে যাবে। বুঝে গেছে? চলো শুরু করা যাক। আচ্ছা, এখানে তুমি দেখো প্রথমে বলছে যে আমাদেরকে পানিতে আলোর বেগটা বের করতে, এন্ড বায়ুতে তো আমরা সবাই জানি এটা দিলেও যে কথা না দিলেও সেম কথা, আমি তো জানি যে বায়ুতে আলোর বেগ কোনটা, ভালো কথা। এখন আমাকে বলছে এখান থেকে একটা রশ্মি গেছে, আলোক রশ্মি, যেটা থিটার আমরা জানি না, কিন্তু এটা রিফ্লেকশন অ্যাঙ্গেলটা 60 ডিগ্রিতে, এবং এখানে 4 সেন্টিমিটার দিয়ে দিছে, ভালো কথা। এখন আমাকে বলছে আরেকটা জিনিস বলে দিছে আমাকে, এ ইটা ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি 1.33, এটা তো আমরা জানি বায়ু সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক, এটা না বললেও হইতো, মানে এখানে তথ্যগুলো কোনো কাজের না। চলো এখানে বলছে আলোর বেগ নির্ণয় করতে। আচ্ছা ভাইয়া, তোমাদেরকে বেসিক ক্লাসে একটা জিনিস দেখাইছিলাম মনে আছে? বেসিক ক্লাসে একটা জিনিস দেখাইছিলাম মনে আছে? সেটা কি ছিল ভাইয়া? সেটা ছিল যে ইটা অফ এ ডিভাইড বাই ইটা অফ বি সমান সমান কি হবে, ভি অফ ভেলোসিটি অফ ভি ডিভাইডেড বাই ভেলোসিটি অফ এ। মানে কি, মানে কি বুঝো? মানে হচ্ছে যে প্রতিসরণাঙ্কের যে অনুপাতটা হবে সেটা থেকে বেগের অনুপাতটা উল্টা হবে, এখানে বি এখানে বি উপরে ক্রিস ক্রস, আর এখানে এ এখানে এ, তার মানে আড়াআড়ি। বলছিলামই তো আমি, প্রতিসরণাঙ্ক বেড়ে গেলে বেগ কমে যায়, বেগ বেড়ে গেলে প্রতিসরণাঙ্ক কমে যায়। তাহলে এই জিনিসটা তো তোমাদের মনে আছে আশা করি। তাহলে আমাকে ভেলোসিটি অফ কি দেওয়া আছে, এয়ার দেওয়া আছে না, ভেলোসিটি অফ ওয়াটার বা বি, এটাকে তুমি যদি ভি ধরো আর কি, এটাকে যদি তুমি বি ধরো আর এটাকে যদি তুমি এ ধরো, তাইলে হচ্ছে যে তুমি সহজে বুঝতে পারবে আর কি, বা ডাব্লিউ চিন্তা করতে পারো, তুমি ভি না ধরে ডাব্লিউ চিন্তা করতে পারো। তাহলে এই যে জিনিসটা দেওয়া আছে, এখন এই জিনিসটা থেকে সহজে বের করা যাবে না, এই ম্যাথ কি খাতায় করতে হয় বলো? এই ম্যাথটা তো এমনি মুখে মুখে করে ফেলা যাবে। দেখো তোমাকে এ এর সাপেক্ষে মানে বায়ুর সাপেক্ষে পানিরটা বলে দিছে, এখন এটা কি, এটা তো হচ্ছে সাপেক্ষে যে থাকবে সে নিচে থাকবে, তাহলে এটাকে আমাকে উল্টাইতে হবে। তাহলে দেখো তো তুমি এইটা কি লিখতে পারবা? আচ্ছা হ্যাঁ, এই যে ইটা অফ ডাব্লিউ ডিভাইড বাই ইটা অফ এয়ার। এখন এইটার মান তো তোমাকে দেওয়াই আছে, এটাই তো হচ্ছে যে এই যে এটা এর সাপেক্ষে ডাব্লিউ এর প্রতিসরণাঙ্ক, এবং এখানেও তো যেটা সাপেক্ষে সেটা নিচে, এর সাপেক্ষে ডাব্লিউ এর প্রতিসরণাঙ্ক, এবং এখানের মধ্যে তোমাকে কিন্তু ভেলোসিটি অফ এয়ার দেওয়া আছে, মান বসাইলে সবগুলো চলে আসবে। চলো তো করি তো, এটার মান কি 1.33 ইজ ইকুয়ালস টু ভেলোসিটি অফ এয়ারটা দেওয়া আছে, সেটা আমরা লিখলাম না কারণ এটাকে আমরা উল্টাবো, যাও উল্টাই দাও। ভি অফ ডাব্লিউ যদি উপরে উঠে যায়, মানে আমি জিনিসটা উল্টাই দিলাম আর কি, তাহলে এটা কি 1 ডিভাইড বাই 1.33 চলে আসবে না? তাহলে এটাকে এই পাশে পাঠিয়ে দাও,
তাহলে ভি অফ ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কি আসবে, ভি অফ এ ডিভাইড বাই 1.33। এখন তুমি তো জানো আলোর বেগ কত, ক্যালকুলেটর চেপে দিলেই এটার আনসারটা চলে আসবে। এটার আনসারটা আসলে যে 2.26 ইন্টু 10⁸। তাহলে আমাদের আলোর বেগটা, পানিতে আলোর বেগ কত, 2.26 ইন্টু 10⁸। এগুলো করতে করতে মুখস্থ হয়ে যায়, আমাদেরকে যদি ডিরেক্ট লিখতে বলতো আমরা ডিরেক্ট লিখে দিতে পারতাম, তাই না? আচ্ছা, কারণ এখানে প্রত্যেকটা মানি আমি জানতাম, একদম সহজ ছিল ম্যাথটা। কিন্তু সবার সমস্যা হচ্ছে যে ভাইয়া 4 নাম্বার ম্যাথটা একটু বেশি কঠিন। কি বলতেছে এখানে, মাছের সঠিক অবস্থানটা কতটুকু উপরে উঠে যাবে এটা বের করতে। একদম সহজে করব, কোনো চিন্তা করবা না ভাই, আসি তো। দেখো এখান দিয়ে তুমি একটা ত্রিভুজ আঁকো, এখান দিয়ে তুমি একটা ত্রিভুজ আঁকো, একটা ত্রিভুজ হয়েছে না? আচ্ছা ঠিক আছে, এখানে যে অ্যাঙ্গেলটা আছে 60°, এটা কি, প্রতিসরণ কোণ। আচ্ছা প্রতিসরণ কোণ জানি আমি, কিন্তু আপাতন কোণ কি জানি না, আপাতন কোণ জানি না, কারণ আপাতন কোণটা প্রথমে বের করতে হবে না। তাহলে চলো আপাতন কোণটাকে বের করে ফেলি। সবগুলোর প্রতিসরণাঙ্ক তো জানি, যেমন কি sin 60, আর হচ্ছে ইটা অফ ওয়াটার, এবং হচ্ছে এটা কত sin থিটা জানি না। এটাকে এই পাশে পাঠিয়ে দাও, কারণ এটা তো মুখস্থ আছে। w ডিভাইড বাই কি হবে, ইটা অফ a, আর এ পাশে কি হবে, sin 60 ডিভাইড বাই sin থিটা। এখন এটা তো জানো 1.33। আচ্ছা sin 60 ডিভাইডেড বাই sin থিটা। আচ্ছা sin থিটাটাকে এই পাশে নিয়ে আসলে 1.33টা তো ওই পাশে চলে যাবে, আর ক্রিস ক্রস তো করাই যায়, তাই না? sin থিটা ইজ ইকুয়ালস টু কি, বা তুমি এভাবে চিন্তা করতে পারো যে sin থিটাটাকে উপরে তুললাম, sin sin 60টাকে নিচে নামালাম। অনেকে একটু বুঝতে পারো না, তো তার জন্য তোমাদের জন্য ভাই সহজ করে করতেছি। 1 ডিভাইড বাই 1.33। এখন দেখো তুমি এই যে এইটাকে এখানে এটার সাথে গুণ তো করতে পারো, এটাকে এটার সাথে গুণ করতে পারো, তাই না? তাহলে কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে যে sin থিটা 1.33 ইন্টু sin ইকুয়ালস টু sin 60। তাহলে এটা ওই পাশে চলে গেলে কি হয়, ভাগে চলে যায় না? এই জিনিসটাই ভাই একটু আগে মানে সংক্ষেপে মুখে মুখে করে ফেলছিলাম আর কি। ঠিক আছে, 61.33। জাস্ট এটা চাপো, ক্যালকুলেটর এটা চেপে দিলেই তো তোমার আনসারটা চলে আসতেছে। হ্যাঁ, যা আসে তাকে কি করতে হবে আবার, থিটা ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স 1 0.6511, যা আসে তা। তাহলে সাইন ইনভার্স, আনসারটা কত আসলো, থিটা ইজ ইকুয়ালস টু কত, 40.628। তার মানে আমি কি পেয়ে গেলাম, এই যে এইটা, এই অ্যাঙ্গেলটা কত ভাইয়া, 40.628। জিনিসটা কি বোঝা যাচ্ছে, জিনিসটা বুঝে যাচ্ছে? এতটুকু পর্যন্ত বুঝছো? ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত যদি বুঝো, তাহলে এইটা বের করা যাবে না, এইটা 90 মাইনাস এইটা, 90 মাইনাস এইটা, তাহলে 90 মাইনাস আনসার আমার এটা কত আসতেছে, এটা আসতেছে যে, এবং এই যে পুরো অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা ভাই এখানে লিখে রাখি, 49.372। আচ্ছা এখন একটু বুঝো, এখানে এই যে মাছটা এখানে ছিল, মাছটা এখানে ছিল, এবং মাছটা এখানে উঠে গেছে, মানে উঠে যেতে যায় না, এটা হচ্ছে আমি এখানে দেখতেছি আর কি, মূলত মানে মাছটা আসলে হচ্ছে যে এখানে, কিন্তু আমি একটা ফলস ভাবে এখানে দেখতেছি মাছটা। তাহলে এখন এটা আমাকে বলছে মাছটা মানে প্রকৃতি কতটুকু উপরে দেখা যাবে, এই যে এই জিনিসটার মান বের করতে বলছে আমাকে, এই জিনিসটার মান বের করতে বলছে। আচ্ছা কোনো সমস্যা নেই, আমি এই পুরোটার মান তো জানি, এই পুরোটার মান জানি। এখন তুমি দেখো এইটা আর এই যে এইটা, এটা কি, এইটা আর এই যে এইটা, এগুলো কি বিপ্রতীপ কোণ না? এই যে এইটা আর এই যে এটা বিপ্রতীপ কোণ না? তাহলে এটা যদি 60° হয়, এই পুরোটাও 60° না? এই পুরোটাও 60°, কিন্তু এটার মান তো আমি জানি। তাহলে 60° থেকে যদি আমি বিয়োগ করে দিই, তাহলে এই জিনিসটার মান পাওয়া যাবে। আবার এইটার মান হচ্ছে 30°। এটার মান কত, এই যে এই অ্যাঙ্গেলটার মান কত, 30°। আর এই অ্যাঙ্গেলটা আমি 60 থেকে জাস্ট বিয়োগ করে দিলে হয়ে যাবে। এই পুরো অ্যাঙ্গেলটা তো আমি জানি, পুরো অ্যাঙ্গেলটা জানি আর ছোট অ্যাঙ্গেলটা জানি, চলো তাইলে ম্যাথ হয়ে যাবে। এই যে ছোট অ্যাঙ্গেলটা হচ্ছে 30°, আর এই বড় অ্যাঙ্গেলটা হচ্ছে যে এই বড় অ্যাঙ্গেলটা কত, 49.372°। ওকে, তাহলে চলো এখন কি হবে, তোমরা সবাই তো ত্রিকোণমিতি জানো, ত্রিকোণমিতিতে দেখো এইটা কি, এখানে যদি থিটা হয় তাহলে এটা লম্ব না, এই পুরোটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, ভূমির মাপ তো দেওয়া আছে। লম্ব আর ভূমিতে কোন অ্যাঙ্গেলটা হয়, 10। তাহলে দেখো তুমি 10, প্রথমে তুমি কোনটা বের করবা, তুমি ধরো যে তুমি বড় ত্রিভুজেরটা বের করতেছো, তাহলে 10 কত ডিগ্রি, 49.372°। আচ্ছা টেন থিটা ইজ ইকুয়ালস টু, তুমি এই যে এইটা কি জানো, তুমি এই যে এইটা কতটুকু এটা কি জানো না? তাহলে এটাকে তুমি এক্স ধরে নাও, তাহলে এই যে এটা হচ্ছে এক্স।
এখন কি এটা কি লম্ব, আর ভূমিটা কি, ভূমি তো যা 4, তুমি তো জানোই, তাহলে 4টা এখানে গুণ করে দাও, তাহলে x = 4 × 10 49.372। তাহলে তাহলে আসে কি, হ্যাঁ তাহলে এটার মান আসলো 4.66। হ্যাঁ 4.66। এই যে এই পুরোটার মান কত আসলো ভাইয়া, দেখি দেখি দেখি, আবার বুঝো, মনোযোগ দাও। এই যে এই পুরোটার মান আসছে 4.66, বুঝে গেছে? আচ্ছা, এখন আমাকে এই ছোটটা মান বের করতে হবে, মানে ছোট জায়গাটার মান বের করলে জাস্ট বিয়োগ করে দিলে চলে আসবে। আচ্ছা, এখন আবার আসো, আবার সেম না, লম্ব আর ভূমি, তাহলে আবার 10 এবার কত, 10 30 = x। x এই ক্ষেত্রে আমরা এই যে ছোট্ট জায়গাটা ধরলাম x, এটা। আচ্ছা ঠিক আছে, ডিভাইডেড বাই 4, তাহলে 4 যদি এই যে 4 × 10 30 = x, জাস্ট ক্যালকুলেটর চাপো, তাহলে তোমাদের আনসার চলে আসবে। এখানে x = কত আসলো, 2.30931, 2.31। এখন 2.31টা 4 পয়েন্ট এত থেকে বিয়োগ করে দিলেই তো আমার টোটাল কতটুকু উপরে উঠে গেছে এটাই তো পেয়ে যাবো, তাই না? দেখো পুরাটা থেকে যদি আমি ছোটটা বিয়োগ করে দিই, পুরোটা থেকে যদি আমি ছোটটা বিয়োগ করে দিই, তাহলে তো আমি পেয়ে যাবো কতটুকু উপরে উঠছে, তাই না? এই জিনিসটাতে তাহলে আমি পেয়ে যাচ্ছি। তাহলে দেখো 4.66 মাইনাস 2.31, তাহলে কত আসে, 2.35। এই যে 2.35 সেন্টিমিটার, 2.35 সেন্টিমিটার উপরে উঠে গেছে। একদম সহজ না ম্যাথটা, একদম সহজ, কিন্তু একটু বড়, একটু সুন্দরভাবে অ্যাপ্রোচ করতে হয়, তাহলে কিন্তু সহজে মিলে যায়। ঠিক আছে, একদম সহজ না? চলো ভাইয়া সামনে যাওয়া যাক। রাজশাহীতে 17তে আসা একটা ম্যাথ, কি বলছে ম্যাথটা তোমরা সবাই দেখতেছো, আপাতন কোণ এবং আর সব প্রতিসরণ কোণ সবগুলো দেওয়া আছে। কারণ আমাকে বলছে প্রতিসরণ কোণ 35 ডিগ্রি হলে আপাতন কোণটা কত। আগে একটা জিনিস বুঝো, এইটা দেখেই বোঝা যাচ্ছে এটা বড় আর এটা ছোট, তার মানে এটা কি, এটা হালকা মাধ্যম, আর এটা কি, এটা ঘন মাধ্যম, কোন একটা ঘন মাধ্যমে ঢুকে গেছে। ভালো, আমাকে বলছে প্রতিসরণ কোণটা কত, 35 ডিগ্রি হলে আমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে বলছে। আচ্ছা, এখানে একটা তথ্য মিসিং গেছে, এখানে যে জিনিসটা মিসিং গেছে সেটা হচ্ছে যে এ মাধ্যম থেকে যখন বি মাধ্যমে আসে তখন আলো কি হয়, 1/3 বেগটা কমে যায়, 1/3টা বেগ কমে যায়। এ মাধ্যম থেকে যখন বি মাধ্যমে আলোটা আসে তখন বেগটা কি হয়, 1/3 কমে যায়। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তাহলে এখন আলোর বেগ কত, আমরা তো সবাই জানি আলোর বেগ কত, আলোর বেগ কত, 3 × 10⁸। এখন এইটা যদি হয়, আলোর বেগটা যখন 1/3 কমে যায়, তাহলে বি মাধ্যমে আলোর বেগ, এটা হচ্ছে এ মাধ্যমে আলোর বেগ, এখন বি মাধ্যমে আলোর বেগ, বিতে আলোর বেগ 3 × 10⁸ মাইনাস হ্রাস পায় কতটুক, 1/3, তার মানে 3 × 10⁸ ডিভাইড বাই 3, তাহলে 3 3 কাটা, তাহলে জাস্ট এটাকে মাইনাস করে দিলে হবে, এটা আসে যে 2 × 10⁸। তাহলে এখন 2 × 10⁸ যদি হয় বি মাধ্যমে আলোর বেগ, আর এ মাধ্যমে আলোর বেগটা কত, 3 × 10⁸। আমরা এখন ওই স্নেলের সূত্রটাতে চলে যাব। ইটা অফ এ সমান সমান সাইন আই সাইন থিটা আই, এবং কি ইটা অফ বি সাইন থিটা আর। তুমি এইটাকে এ পাশে নিয়ে যাও এবং সাইনকে এ পাশে নিয়ে আসো, তাহলে জিনিসটা কেমন দাঁড়াচ্ছে, ইটা অফ বি ডিভাইড বাই ইটা অফ এ সমান সমান থিটা আই ডিভাইড বাই সাইন থিটা আর। এখন দেখো এই যে এটা সমান সমান আমরা ভি অফ এ ডিভাইডেড বাই ভি অফ ভি এটা লিখতে পারি না, উল্টাটা লিখতে পারি না, উপরে বি নিচে বি, কেন কি, প্রতিসরণাঙ্কের সাথে বেগের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এখন দেখো তুমি সাইন থিটা আই এবং থিটা আর এর মান তো তুমি জানো, সাইন 35 ডিগ্রি, তাহলে সাইন 35 ডিগ্রি যদি তুমি এখানে বসাই দাও, এবং হচ্ছে বাকি মানগুলো তুমি যদি এখানে বসাই দাও, এখানে আসো নিচে আসো, সাইন থিটা আইটা বের করতে হবে, তাহলে সাইন 35 ডিগ্রি সমান সমান ভি অফ এ কত ছিল, 3 × 10⁸, আর ভি অফ ভি কই, 2 × 10⁸। কাটাকাটি কাটাকাটি, সাইন থিটা ইজ ইকুয়ালস টু সাইন 35 × 3/2 সমান সমান থিটা সমান সমান আসলো কত, 59.35788 ধরতে পারো। এই যে এটা হচ্ছে আনসার। তার মানে আমার এই যে আপাতন কোণটা কত, আমার আপাতন কোণটা 59.358। কথা বুঝে গেছে। চলো তারপরে যেটা বলছে সেটা একটু বুঝি। আপাতন কোণের মান যদি আমরা পরিবর্তন না করে
প্রতিসরিত কোণের মান 5 ডিগ্রি বৃদ্ধি করি, তাহলে আলোর বেগের কি রূপ পরিবর্তন হবে, এটা একটু আমাদেরকে দেখতে বলছে। তাহলে চলো আমরা দেখি। মানে এখন আমাদেরকে মূলত বলছে যে এইটা দেখো, আমরা কত পাইছিলাম 59.358, তাহলে এটা কত 59.358, এবং এটা কত 35 থেকে 5 ডিগ্রি বৃদ্ধি করবে, মানে এটা 40 ডিগ্রি হয়ে যাবে এখন। তাহলে তাহলে আমরা এই সম্পর্কটা থেকে আবার শুরু করতে পারি নাকি বলতো? এই সম্পর্কটা থেকে আমরা কি আবার শুরু করতে পারি? অবশ্যই পারি, অবশ্যই পারি। জাস্ট হচ্ছে আমাদের এখানে কি বেগের মানের পরিবর্তনটাই তো জানতে চাইছি, এখানে আমরা একটা বেগের মান বসাবো না, তাই তো? তাহলে থিটা অফ আই ডিভাইড বাই থিটা অফ আর ইজ ইকুয়ালস টু ভি অফ এ ডিভাইড বাই ভি অফ ভি। তাহলে হচ্ছে যে সাইন থিটা অফ আই ডিভাইড বাই সাইন থিটা অফ আর, থিটা অফ আর সমান সমান ভি অফ এ ডিভাইড বাই ভি অফ। এখন দেখো সাইন, জাস্ট মানগুলো বসাই দাও 3, 5, 8। দেখো 4 নাম্বারটা কিন্তু 3 থেকেও ছোট, মানে 3-এ আমরা যে কাজগুলো করছি ওখান থেকে আমরা সূত্র নিয়ে এসে জাস্ট এখানে করে দিলেই আমার আনসারটা চলে আসবে। তাহলে এটা কত 40। তাহলে ভি অফ এটা কত, মানে ভি অফ বিতে তো আলোর বেগটা বের করতে বলছো, এটা আমরা বের করবো। এটা কত 3 ইন্টু 10⁸, এটা যেহেতু উপরে যেহেতু আছে ওইটা ভি অফ ভি। এখন দেখো জাস্ট উল্টাইতে হবে আমাদের, এই যে এটার অনুপাতটা আমরা বের করে ফেলি। এই অনুপাতটার মান আসছে 1.3434 সমান সমান, দেখো এটার সাথে যদি এটা আমরা গুণ করে দিই তাহলে কি হয়, ভি ভি সমান সমান 3 ইন্টু 10⁸। তাহলে এটা ওই পাশে চলে গেলে ভি ভি ইজ ইকুয়ালস টু কত হবে 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 1.34। তাহলে 1.34, তাহলে জাস্ট আমরা ক্যালকুলেটর চাপলেই তো জিনিসটা হয়ে যাচ্ছে। আনসারটা কত আসলো? আনসারটা আসলো 2.24⁸। এইটা কিন্তু আনসার না, এটা কিন্তু ইকুয়েশন সলভ করে আমরা পাইছি। আমাদেরকে বের করতে কি বলছে? বের করতে বলছে প্রতিসরণ 5 ডিগ্রি যদি বৃদ্ধি করি তাহলে আলোর বেগের কি রূপ পরিবর্তন হবে। আগে কি ছিল? আগে এর মাধ্যমে কি ছিল 2 ইন্টু 10⁸ না, এখন হয়ে গেছে কি 2 ইন্টু 24 ইন্টু 10⁸। তার মানে কি পরিবর্তনটা বের করতে হবে -2.2 ইন্টু 10⁸। তার মানে এটা যদি করো কত আসবে 0.24 ইন্টু 10⁸। তার মানে এতটুকু হয়েছে পরিবর্তন। তার মানে আমাদের উত্তরটা কি হবে, যদি আপাতন কোণের মান একই রেখে প্রতিসরণ কোণের মান 5 ডিগ্রি বৃদ্ধি করা হয় তাহলে আলোর বেগ 0.24 ইন্টু 10⁸ এর বৃদ্ধি পাবে। কথা বুঝে গেছে? মানে আলোর বেগটা বেড়ে যাবে কোণ যদি আমরা বাড়াইতে চাই। আশা করি জিনিসটা বুঝছো। এই জন্য ভাইয়া পুরাতন ম্যাথগুলো একটু তুলছি। পুরাতন ম্যাথগুলোর মধ্যে কনসেপচুয়াল অনেক জিনিসপাতি ছিল, কারণ এই ধরনের ম্যাথ দেখবে যে তোমরা 27-এও চলে আসছে। কারণ কি এখন তোমরা যদি বোর্ড কোশ্চেনটা লক্ষ্য করো তাহলে দেখবে যে বোর্ড কোশ্চেনে একটা ইউনিক প্যাটার্ন আছে। ওই প্যাটার্নের মধ্যে ওরা বেসিক ধরনের কোশ্চেন করার চেষ্টা করতেছে, মানে কতটুকু বেসিক তুমি জানো তোমাকে ঝালানোর জন্য। বুঝে গেছে? তাহলে এই কোশ্চেনগুলো তোমরা যদি প্র্যাকটিস করতে পারো তাহলে তোমাদের সকল ধরনের সমস্যাগুলো তোমরা আশা করি সমাধান করা যাবে। চট্টগ্রাম বোর্ড 17তে আসামে কি বললো 1 নং চিত্রে লেন্সটির ক্ষমতা নির্ণয় করতে। একদম সহজ, একদম সহজ। আমরা কি জানি? আমরা জানি পাওয়ার অফ লেন্স ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই এফ। এখন একটু দেখো তুমি এখানে, একটু দেখো এখানে আমাদেরকে বলা আছে কি এই যে এই জায়গা থেকে এই জায়গার দূরত্বটা হচ্ছে 60 সেন্টিমিটার। তাহলে এই জায়গা থেকে মানে হচ্ছে কি বক্রতার কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে কি 60 সেন্টিমিটার। তাহলে আমরা তো জানি আর ইজ ইকুয়ালস টু 2f। তাহলে 2f যদি হয় তাহলে f ইজ ইকুয়ালস টু কি হবে r ডিভাইড বাই 2। তাহলে হচ্ছে 60 ডিভাইড বাই 2 ইজ ইকুয়ালস টু কত হবে 30 সেন্টিমিটার। এখন একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, যখন তুমি হচ্ছে যে এই যে ক্ষমতা বের করবা তখন এই ফোকাসটা কিন্তু মিটারে হবে। সব সময় খেয়াল রাখবে এটা, এটা কিন্তু অনেকেই ভুল করে ফেলে। তাহলে এই 30 সেন্টিমিটারকে আমি কি লিখতে পারি 0.03 মিটার। তাহলে এটা আমি জাস্ট ক্যালকুলেটর চেপে দিলে আনসারটা চলে আসবে না? আনসারটা কত আসলো? আনসারটা আসলো যে 3.333। আচ্ছা এইটা। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল রাখবা, যেহেতু এটা কি এটা হচ্ছে অবতল লেন্স, এটা হচ্ছে কি অবতল লেন্স। অবতল লেন্সের ফোকাসটা কি হয় সবসময় মাইনাস হয়। অবতল লেন্সের ফোকাসটা যেহেতু মাইনাস হয় আমাদের পাওয়ারটাও কি আসবে মাইনাস আসবে। ঠিক আছে, মানে এটার মানটা হচ্ছে এইটা। তো এইটা দিয়ে দিলে তুমি সহজে মিলিয়ে যাবে। এবং সবসময় খেয়াল রাখবে এটা যদি তোমার ম্যাথমেটিক্স ভাবে তুমি নাও আনতে পারো, ফোকাসটা যেহেতু মাইনাস হয় তার জন্য এটা মাইনাস বসাইতে হবে, এবং ওই মাইনাসটার জন্য আমার কি আসবে -3.33। আশা করি জিনিসটা বুঝে গেছে, এবং এইটাই হচ্ছে আনসার। একদম সহজ ছিল তাই না? গ একদম সহজ ছিল। চলো এবার আমরা ঘতে চলে যাই। এখন এখানে আমাকে কি বলছে যে 2 নং চিত্রে এ এবং বি অবস্থানের জন্য লক্ষ্যবস্তু রাখলে প্রতিবিম্ব কেমন হবে রশ্মি চিত্র সাহায্যে আঁকায় ব্যাখ্যা করতে বলছে। তাহলে এখন দেখো এই চিত্র, মানে এই চিত্রের মধ্যে 2 নম্বর চিত্রের মধ্যে এ এবং বি
এই দুই জায়গায় আমার রশ্মি চিত্র ব্যাখ্যা করতে বলছে। এইটা কি ভাইয়া? এটা হচ্ছে কি একটা অবতল দর্পণ। এখন অবতল দর্পণ কি মানবে? অবতল দর্পণ তো রুল অফ 6 মানবেই, তাই না? রুল অফ 6 মানবে। আচ্ছা ভালো কথা। তাহলে এইটা কি? এটা তো ফোকাস। তাহলে আমি যদি ওই যে নাম্বারিংটা একটু করি, অসীম মানে 1 2 3 4 5 6, তাহলে এই যে এইটা 6 এ আছে, 6 এ থাকলে আমরা কি বলছিলাম? 6 এ থাকলে বিপরীত দিকে হয়ে যাবে অবতল দর্পণের ক্ষেত্রে। তার মানে এই যে এইটা এই যে এখানে দাঁড়াইছে, তো এখানে দাঁড়ানোর পর সমান্তরাল ভাবে একটা যাবে এবং সেটা কি ফোকাস দিয়ে চলে যাবে, ফোকাস দিয়ে চলে যাবে। ওকে, আচ্ছা। এবং আরেকটা কোথায় যাবে? আরেকটা কেন্দ্র থেকে অপসৃত হবে, কেন্দ্রের দিকে যাবে। এবং কেন্দ্রের দিকে গেলে এখন তুমি দেখো এই দুটো রশ্মি যদি তুমি দেখো তাহলে দেখবে যে এই দুটো একটা কি ছড়াই যাচ্ছে বা দূরে সরে যাচ্ছে। এখন দূরে সরে গেলে তো প্রতিবিম্ব মিলবে না, প্রতিবিম্ব মিলতে হলে যে সামনে কোনো একটা জায়গায় গিয়ে মিলবে আর কি। হ্যাঁ, এই যে এই জায়গাটা গিয়ে হয়তো বড় মিলবে। তাহলে এই যে আমরা এখানে একটা প্রতিবিম্ব পেয়ে গেছি না? তাহলে এই অবস্থানে পাইলে এই অবস্থানে প্রতিবিম্বটা, এই যে এই অবস্থানে প্রতিবিম্বটা কি হবে? প্রথমত আমি ব্যাখ্যা করতে পারি এটা হবে কি বিবর্ধিত, এটা হবে কি বিবর্ধিত। আচ্ছা, তার পরবর্তীতে এটা হবে কি সোজা। এটা যেহেতু সোজা হয়েছে তাহলে এটা কি হবে? অবাস্তব বা অসৎ, তাই তো? মনে আছে তো? আচ্ছা, অবাস্তব বা অসৎ। আচ্ছা, এই যে সহজ জিনিসপাতি দিয়ে আমি সহজে বুঝে গেছি। হ্যাঁ, আচ্ছা এখন দেখো যদি বিতে হয়, পজিশনটা যদি বিতে হয়, এখানে তো চিত্র আঁকানো যাবে না, আমি হচ্ছে এখানে একটা চিত্র আঁকানোর চেষ্টা করি। আচ্ছা একটু খেয়াল করো, বি মানে কি? বি মানে 4 নাম্বার পজিশনে আছে। আচ্ছা ভালো কথা, 4 পজিশনে আছে মানে মুখস্থ কি হবে আমাদের? 4 প্লাস 2 কি? 4 প্লাস 2, তাহলে তো হয় 6। তাহলে এই যে 2 2 মানে কি? কেন্দ্রের বাইরে হবে। কেন্দ্রের বাইরে বলতে এখানে কোনো একটা জায়গায় তুমি পাবা হয়তো বা। কিভাবে পাবে? কিভাবে পাবে দেখো, একটু দেখো। দেখছো মানে রুল অফ 6 দিয়ে আমি আগেই বলে দিতে পারি যে কোথায় হচ্ছে এই জিনিসটা। তাহলে দেখো এটা সমান্তরালে যাবে এবং হচ্ছে কি ফোকাস দিয়ে চলে যাবে। বুঝছো? বুঝছো? এবং তারপরেরটা কি হবে? তারপরে আবার ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে এবং এবং কি হবে? সমানভাবে চলে যাবে। এবং দেখো তুমি এই যে এখানে কোথাও একটা পাইছো চিত্রটা, এই যে যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে যে সি বা কেন্দ্রের বাইরে। এখন কেন্দ্রের বাইরে মানে কি? এটা আমরা 2 নাম্বার পজিশনে পাইছি। দেখছো রুল অফ 6 এর সাহায্যে তুমি সহজেই তুমি বলে দিতে পারতেছো কোথায় হচ্ছে। এবং এটাও কি হবে? এটা হবে যে বিবর্ধিত, এটা হবে যে বিবর্ধিত এবং হচ্ছে উল্টা, যেহেতু উল্টা হয়েছে তাহলে কি হবে? তাহলে হবে বাস্তব, বাস্তব। হ্যাঁ, বা তুমি এটাকে সদও বলতে পারো। মানে এটা কি পদ্মায় ফেলা যাবে। বুঝে গেছে? সহজ না? খুবই সহজ না? চলো সামনে যাওয়া যাক। আচ্ছা এখানে আমাকে বলছে যে মানে এ বি রশ্মি যেটা আছে সেটা পানিতে প্রবেশ করার পর 11 ডিগ্রি দিক পরিবর্তন করছে। খুবই সুন্দর একটা কোশ্চেন। এটা আসছে কোথায়? যশোর বোর্ড 16-তে। এটা যশোর বোর্ড 16-তে আসছে। আচ্ছা একটু বুঝি, আমরা প্রথমে বাকি চিত্রের যে অংশটা আছে অবিলম্বর নিচের অংশটা একটু আঁকাই ফেলি। আর বিবের তল তো তোমরা দেখতেছো এটা পানি, ওটা বাতাস। আচ্ছা ভালো কথা। এখন ভাইয়া বলো তো পানি ঘন না? পানি ঘন না? আচ্ছা এখন আমাকে বলছে যে এ বি আলোক রশ্মি পানিতে প্রবেশ করার পর 11 ডিগ্রি দিক পরিবর্তন করছে। দিক পরিবর্তন করছে কি মানে কি ভাইয়া? বলছিলাম না যে ঘন মাধ্যমে যদি চলে আসে তখন কি আসে? অবিলম্বের কাছে চলে আসে। আর যদি হালকা মাধ্যমে যায় তাহলে অবিলম্ব থেকে কি হয়? দূরে সরে যায়। তাহলে এটা দেখো, এটা কি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যম আসছে না? তার মানে এটা কি? এটা অবিলম্বের দিকে চলে আসবে, অবিলম্বর দিকে চলে আসবে। আচ্ছা এই যে ধরো যে এই যে এইভাবে যাওয়ার কথা ছিল কিন্তু এটা অবিলম্বের দিকে চলে আসছে। ভালো কথা। আচ্ছা বলছে 11 ডিগ্রি দিক পরিবর্তন করছে, তার মানে এই যে এভাবে আসার কথা ছিল না, এটা এটা এই যে এইটা হচ্ছে 11 ডিগ্রি। এই জায়গাটা কি? 11 ডিগ্রি। ওই যে ভাইয়া তোমাকে বেসিক ক্লাসে শিখাইছিলাম যে বিচ্যুতি কোণ, এটা হচ্ছে সেই বিচ্যুতি কোণ 11 ডিগ্রি। আচ্ছা খুবই ভালো কথা, 11 ডিগ্রি বিচ্যুতি কোণ। এখন আমাকে বের করতে হবে দিক পরিবর্তন করলে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক কত। ঠিক আছে, এখানে আবার মুখস্থ বসে দিও না যে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক হচ্ছে যে 1.33। ঠিক আছে, এটা আমাকে ম্যাথমেটিক্যালি বের করে দেখাইতে হবে যে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক এটা। আচ্ছা তাহলে আমাকে কি বলছে? বায়ুর সাপেক্ষে, বায়ুর সাপেক্ষে তার মানে ইটা অফ ওয়াটার ডিভাইডেড বাই কি হবে? বা যার সাপেক্ষে সে নিচে, আচ্ছা ইটা অফ এয়ার। তাহলে এইটা যে আমাকে বের করতে বলছে, এইটা যে আমাকে বের করতে বলছে, এটার মানটা বের করতে বলছে। স্নেলের সূত্র থেকে এটা শুরু করতে পারি। স্নেলের সূত্র থেকে যদি শুরু করি তাহলে কি আসে দেখো তো? তাহলে কি আসে? এই যে এখানে ভাইয়া যদি একটু লেখার চেষ্টা করি স্নেলের সূত্রটা, ইটা অফ এ আর সাইন, আচ্ছা এখানে কয় ডিগ্রি হবে ভাইয়া? এই যে এইটা 60 ডিগ্রি, 60 বসে দিব না, এটা তো হচ্ছে অভিলম্বর সাথে না, এটা হচ্ছে কি বিবের তলের সাথে। আমাকে এটা নেওয়া যাবে না, আমাকে এই যে এটা নিতে হবে। এটা 60 হলে এটা কি হবে? 30। তাহলে সাইন 30, সাইন 30 এবং হচ্ছে সমান সমান কি হবে? ইটা অফ বি। এখন এই যে এইটা, এটা কত? এটা সহজে বের করা যায়। দেখো দুইটাকে ছেদ করছে না? কাকে ছেদ করছে? এই যে এইটা আর হচ্ছে এইটা। তাহলে এইটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই পুরোটাই 30 ডিগ্রি হবে।
30 ডিগ্রি থেকে 11 ডিগ্রি কমে গেছে, দ্যাটস মিন কত? 30 ডিগ্রি থেকে 11 ডিগ্রি কমে গেছে, দ্যাটস মিন 19 ডিগ্রি। এটা কত ডিগ্রি? এই যে এটা হচ্ছে যে 19 ডিগ্রি। আচ্ছা ভালো কথা, তাহলে এটা 19 ডিগ্রি, তাহলে আমি লিখে ফেলি সাইন 19। যে এইটাকে ওই পাশে পাঠিয়ে দিবা আর এটাকে এই পাশে নিয়ে আসবা। তার মানে জিনিসটা কেমন দাঁড়াচ্ছে? সাইন 30 ডিভাইডেড বাই সাইন 19 সমান সমান কি আসতেছে? ইট অফ ডাব্লিউ ডিভাইড বাই ইট অফ এ। এটাই আমাকে বের করতে বলছে। জাস্ট তুমি ক্যালকুলেটর চেপে দাও, তাহলে আমাদের আনসারটা চলে আসছে। ওইটা কত? ওইটা হচ্ছে 1.535। হ্যাঁ, তুমি যদি এটা একটু আসন্ন মান নাও, এটা 1.54 সামথিং কিছু একটা চলে আসবে। তাহলে এটাই হচ্ছে আমার আনসার। আমাকে যে পানির সাপেক্ষে আমাকে যে বাতাসের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক বের করতে বললো, এটা হচ্ছে সেটার আনসার। কথা বুঝে গেছে? কিভাবে আমরা স্নেলের সূত্র দিয়ে করলাম সহজে ভাইয়া, ভেঙে ভেঙে দেখছো? একদম সহজ কিন্তু। তুমি জাস্ট এই যে স্নেলের সূত্রটা থেকে শুরু করে, যে আমরা জানি স্নেলের সূত্র বা হচ্ছে প্রতিসরণের দ্বিতীয় সূত্র হচ্ছে যে এটা থেকে শুরু করে তুমি জাস্ট ভেঙে 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 এই যে এখানে তোমার আনসারটা লিখে দিবা। তাহলে তো সহজে মিলে যাচ্ছে। বুঝে গেছে? বুঝে গেছে? আশা করি কোনো সমস্যা নেই। চলো সামনে যাই। বলছে উদ্দীপকের পাত্রটিতে সমুদ্রের পানিধারা, মানে আমরা তো এখানে বের করলাম, যে এইটার সাপেক্ষে এইটার প্রতিসরণাঙ্ক 1.54 বা সামথিং। হ্যাঁ, এখন আমাকে বলে দিছে পাত্রটি যদি সমুদ্রের পানিধারা পূর্ণ করি তাহলে প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.4। ভালো কথা, এবার আলোক রশ্মি কতটুক বেঁকে যাবে? আলোক রশ্মি আপতিত রশ্মি থেকে কতটুক বেঁকে যাবে? ভালোভাবে বুঝিও, কোশ্চেনটাতে একটা টুইস্ট আছে। ভাইয়া দেখাই তোমাকে, তুমি সহজে বুঝবা। এটা তো 30 ডিগ্রি, এটা আমরা সবাই জানি। আচ্ছা ভালো কথা, এটা যাওয়ার কথা ছিল ধরো এই যে এখান দিয়ে, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি, কিন্তু এটা গেছে ধরো যে এই যে এভাবে গেছে গা, কাছে চলে আসছে। যেহেতু এটা ঘনমাধ্যম, পানিটা ঘনমাধ্যম না, এটা কাছে চলে আসছে। আচ্ছা ভালো কথা, কাছে চলে আসছে। এখন এখন আমাকে বের করতে বলছে যে আপাতন রশ্মি থেকে কতটুকু বেঁকে যায়। আপাতন রশ্মি কিন্তু যাওয়ার কথা ছিল এই যে এখান দিয়ে, কিন্তু ও কতটুকু বেঁকে গেছে এই যে এটা বের করতে বলছে আমাকে। তাহলে প্রথমে আমাকে এটা বের করতে হবে, তারপরে দিয়ে 30 ডিগ্রি থেকে যখন আমরা এটা বিয়োগ করে দিব তখন আমি এটা ইজিলি পেয়ে যাবো, তাই না? মানে আমাকে প্রথমে প্রথমে আমাকে বের করতে হবে যে প্রতিসরণাঙ্ক কোনটা কত, এই যে এটা থিটা অফ 2টা কত। আচ্ছা থিটা অফ 2টা বের করার পরে সেটা থেকে সেটা যদি আমি 30 ডিগ্রি থেকে বিয়োগ করে দিই, কারণ এই যে এই দুইটা তো সেম অ্যাঙ্গেল, এই এই পুরাটা আর এই পুরাটা তো সেম অ্যাঙ্গেল, তাহলে এই পুরাটা 30 ডিগ্রি। তাহলে আমি যদি এই থিটা 2টা 30 ডিগ্রি থেকে বিয়োগ করে দিই তাহলে তো আমার আনসার চলে আসবে যে কতটুকু বেঁকে গেল, তাই না? চলো চলো, এ অফ থিটা ডাব্লিউ ইজ ইকুয়ালস টু সাইন 30 ডিভাইড বাই কি সাইন থিটা। এই যে আমাকে এইটাই বের করতে হবে, এই থিটা 2টাই বের করতে হবে। ঠিক আছে, থিটা 1 তো 30 ডিগ্রি আমরা জানি আপাতন কোণ। এখন এইটার মান দিয়ে দিছে, গত গত প্রশ্নে আমরা এইটার মান বের করছিলাম, এখন এইটার মানে দিয়ে দিছে। তাহলে এখন আমি কি করব? এখন আমি জাস্ট মান বসাই দিই, 1.4 সমান সমান কি, এই যে সাইন 30 ডিভাইড বাই সাইন থিটা। আচ্ছা এখন যে আমি এটার মান বসাইছি, এটাকে চাইলে তুমি উল্টাই দাও, দেখো 1 ডিভাইডেড বাই 1.4, আর এখানে কি আসবে সাইন থিটা ডিভাইড বাই সাইন 30, তাই তো? এখন দেখো এটাকে ওই পাশে পাঠিয়ে দাও, এটাকে ওই পাশে পাঠিয়ে দাও, বা এটা এই যে সাইন 30টাকে ওই পাশে পাঠিয়ে দাও, যেহেতু আমরা সাইন থিটার মান বের করব। তাহলে সাইন থিটা ইজ ইকুয়ালস টু কি হবে, 30টা ওখানে গিয়ে গুণ হয়ে যাবে, এই যে সাইন 30 ডিভাইডেড বাই 1.4। তাহলে এই যে সাইন 30 ডিভাইড বাই 1.4 ক্যালকুলেটর চাপলে জিনিসটা চলে আসতেছে, তাই না? আমাদের আনসারটা আসলে যে 0.357। এখন এইটা তো থিটার মান না, এটা তো সাইন থিটার মান, তাহলে আমাকে সাইন থিটার মান বের করতে হবে। থিটা ইজ ইকুয়ালস টু কি হবে, সাইন ইনভার্স 1 0.357। তাহলে এটা যদি তুমি চেপে দাও তাহলে ক্যালকুলেটরে আনসারটা চলে আসবে। তাহলে আসলো কত আমাদের? এটা আমাদের আসলো যে 20.92 ডিগ্রি। তাহলে 20.92 ডিগ্রি যেটা আসতো সেটা কি, এটার মান। আমাকে বলছে কতটুকু বিচ্যুতি ঘটছে, জাস্ট 30 থেকে বিয়োগ করে দিলে তো হয়ে যাচ্ছে। তার মানে কি, আমার 30 মাইনাস যে 20.92 এটা বিয়োগ করে দিলে কতটুকু বিচ্যুতি ঘটছে এটা আমি পেয়ে যাব। 30 মাইনাস বিচ্যুতিটা ঘটলো কত, 9.075। এই যে এটা হচ্ছে আনসার। তার মানে আমাকে বলছে যে আপাতন কোণটা যে দিক থেকে আসার কথা ছিল সেই দিকে, মানে বিচ্যুতি কোণটা কত এটা বের করতে বলছে আর কি। এই প্রশ্নে আমাদেরকে বলছে যে বিচ্যুতি কোণটা কত। এই প্রশ্নের আসলে মূলত হচ্ছে যে বিচ্যুতি কোণটা কত সেটাই আমাকে বের করতে বলছে। তাহলে এই যে আমি টোটালটা থেকে প্রতিসরণ কোণটা বের করে ফেলছি, সেটা যদি আমি টোটাল কোণটা থেকে মানে আপাতন কোণের টোটালটা থেকে যদি বিয়োগ করে দিই, তা এইটার এটা তো বিপরীত কোণ, তাই না? তাহলে বিপরীত কোণ যদি হয় মানে সমান, বিপরীত কোণ মানে কি সমান,
তাহলে আমি যদি টোটালটা থেকে এটা বিয়োগ করে দিই তাহলে কি হবে আমার, তাহলে আমি সহজেই জিনিসটা পেয়ে যাব কি বিচ্যুতি কোণটা। ঠিক আছে, সেটাই আমরা করলাম। প্রথমে থিটা টুর মানটা বের করলাম, তারপরে টোটাল কোণটা থেকে থিটা টুর মানটা বিয়োগ করে দিলাম, দেন আমরা সহজেই মানটা পেয়ে গেছি। আচ্ছা চলো সামনে যাওয়া যাক। দেখো এই কোশ্চেনটা একটু দেখো, এটার মধ্যে কি বলছে, এটা ময়মনসিংহ জেলা স্কুলে আসছিল, খুবই সুন্দর একটা কোশ্চেন, একটু ট্রিকি হয়ে যাবে তোমাদের জন্য নাকি, দেখো তো। আচ্ছা, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের ক্রান্তিকোণ আমাকে বের করতে বলছে, মানে থিটা অফ সি বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আচ্ছা কি বলছে, এ মাধ্যমে আলোর বেগটা বলে দিছে আমাকে 3 × 10⁸। তার মানে এটা দেখে তো বোঝা যাচ্ছে ভাই এটা হচ্ছে বায়ু মাধ্যম, এটা হচ্ছে কি মাধ্যম, বায়ু মাধ্যম। আচ্ছা, এবং বি মাধ্যমে আলোর বেগটা বলে দিছে, সামথিং একটা কিছু বলে দিছে আমাকে। ওকে, 2 × 10⁸। ভালো কথা। এন্ড আমাকে বলছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের ক্রান্তিকোণ বের করতে বলছে। আচ্ছা, ক্রান্তিকোণ মানে কি, এখানে দেখেই বোঝা যাচ্ছে বি মাধ্যমটা ঘন, বি মাধ্যমটা ঘন, এবং হচ্ছে যে এ মাধ্যমটা হালকা। আচ্ছা, তাহলে আমার এই যে এইটাই তো হবে ক্রান্তিকোণ, এই যে এটা হচ্ছে 90°, এটা হচ্ছে 90°, আর এটা হচ্ছে যে ক্রান্তিকোণ থিটা অফ সি। আচ্ছা ভালো কথা। তাহলে এখন কি দেখে, আমরা কি জানি, আমরা স্নেলের সূত্রতে চলে যাই, একদম বেসিকে। স্নেলের সূত্রটা কি বলে আমাকে, ইটা অফ এ সমান সমান কি, ইটা অফ এ সাইন 90, কারণ কি এতেই তো আমার 90 হয়েছে, সমান সমান ইটা অফ বি এবং কি সাইন থিটা সি। এখন এই থিটা সিটা আমাকে বের করতে হবে, তাহলে ওইটাকে এই পাশে পাঠিয়ে দাও। আর সাইন 90 মানে কত, 1, তাহলে তো এটা লিখতে হবে না। তাহলে আমার কি আসতেছে, সাইন থিটা সি ইজ ইকুয়াল টু কি, ইটা অফ এ ডিভাইড বাই ইটা অফ বি। এখন অনেকে বলতে পারে যে ভাইয়া আপনি তো ইটা দিয়ে ম্যাথ করলেন, এখানে তো আমাকে কোনো ধরনের প্রতিসরণাঙ্ক বলে দেয়নি, তখন আমি কি করব। আসলে আমি তোমাকে একটা রিলেশন শিখেছিলাম না, যে যখন ইটা অফ এ ডিভাইড বাই ইটা অফ বি আসবে তখন আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি না ভি অফ বি ডিভাইডেড বাই ভি অফ এ, বা তুমি এটাকে সি অফ ভি ডিভাইডেড বাই সি অফ ভি, মানে হচ্ছে বেগটা লিখতে পারো আর কি। হ্যাঁ, তাহলে এই যে সি অফ ভি ডিভাইড বাই সি অফ এ, ভি অফ ভি ডিভাইড বাই ভি অফ এ, এই দুটো থেকে যে কোনো একটা জায়গাতে আমি বেগ দেওয়া আছে, আমার বেগটা বসা দিলে তো আনসারটা চলে আসতেছে, তাই না। তাহলে ভিতে বেগ কত, 2 × 10⁸, আর এতে বেগ কত, 3 × 10⁸। কাটাকাটি কাটাকাটি, তাহলে 2 ডিভাইড বাই 3, বা থিটা ইজ ইকুয়ালস টু থিটা 2 ইজ ইকুয়ালস টু বা থিটা সি ইজ ইকুয়ালস টু কত আসবে, সাইন ইনভার্স 2 ডিভাইডেড বাই 3। এই যে এটা চাপো, তাহলে কত আসলো, অ্যাঙ্গেলটা আমার কত আসলো, 41.81। শেষ। এটা হচ্ছে আমার ক্রান্তিকোণ, দেখছো। এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের ক্রান্তিকোণটা কত সহজে বের করলাম। তবে অনেকে ভাবতে পারে যে প্রতিসরণাঙ্কর পর তো আর কিছু নেই, এখানে এসে তো আমি একদম ব্ল্যাঙ্ক হয়ে গেলাম, আমি তো এখানে পর আর কিছু বুঝলাম না ভাইয়া। কিন্তু এখান থেকে যে ওই যে ভাই একটা রিলেশন বুঝাইছিলাম, সেটাতে তুমি যে সুইচ করতে পারতেছো, এটাই কিন্তু তোমার এখানে ক্ষমতা। কথা বুঝে গেছে। আচ্ছা চলো তারপরেরটাতে যাই। তারপরে আমাদেরকে কি বললো, যে এ মাধ্যম থেকে একটি আলোক রশ্মি কত কোণে আপতিত হলে, মানে এ মাধ্যম থেকে এখন আপতিত হবে, বুঝো বুঝো। একটু আগে আমাদের চিত্রটা যেটা ছিল ওটা উল্টে গেছে এখন। বিটা ঘন, এটা হালকা, এই মাধ্যম থেকে কত কোণে আপতিত হলে বি মাধ্যমে প্রতিসৃত হলে আপতন কোণ এবং প্রতিসরণের কোণ সমষ্টি এক সমকোণ হবে। মানে খুবই ইউনিক টাইপসের কোশ্চেনটা, তাই না। বলছে আমাকে দেখো, মানে এখান থেকে একটা কোণে আপতিত হয়েছে, এবং এখানে যেহেতু এটা ঘন মাধ্যম তাহলে এটা কাছে চলে আসবে, তাহলে আমাকে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা মিলে আমাকে কত হবে, 90° করতে হবে, বা এক সমকোণ করতে হবে, তাই তো। তাহলে এখন কি করা যায়, এটাও জানি না, এটাও জানি না, এটাও জানি না, তাহলে চলো এটাকে আমরা থিটা ধরে ফেলি। যেহেতু আমাকে বলছে কত কোণে আপাতন কোণটা আগে বের করতে হবে, তাহলে থিটা ধরলাম। তাহলে এটা কত হবে, দুইটার যোগফল যদি থিটা হয়, যদি 90° হয়, আই এবং এটা কি আর, তাহলে আই প্লাস আর ইজ ইকুয়াল টু, যদি 90° হয় তাহলে আমি আই কে থিটা ধরলাম, প্লাস আর আর আরটা বের করব 90। তাহলে এখন দেখো থিটাটা ওই পাশে চলে গেলে আর ইজ ইকুয়াল টু কত আসবে, 90 মাইনাস থিটা না, 90 মাইনাস থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত আসতেছে আমার, 90 মাইনাস থিটা। আচ্ছা খুবই ভালো কথা, একটা 90° আর একটা 90 মাইনাস থিটা। এখন আমাকে বের করতে বলছে কি, ওই যে একটু আগে আমরা যে সম্পর্কটা শিখে আসছি, এই যে এখান থেকে আমি আবার বের করতে পারতেছি না, দেখো আবার ভাই বেসিক স্নেলের সূত্রটা লিখি, ইটা অফ এ সাইন থিটা, ইটা অফ বি সাইন 90 মাইনাস থিটা। আচ্ছা এখন দেখো, জাস্ট তুমি এইটাকে এই পাশে নিয়ে যাও, এই যে সাইন থিটাটাকে এই পাশে নিয়ে যাও, তাহলে কি আসতেছে, সাইন থিটা ডিভাইডেড বাই সাইন 90 বাই সাইন 90 মাইনাস থিটা সমান সমান, আর এটা হবে ইটা অফ বি ডিভাইডেড বাই ইটা অফ এ। শেষ। এটাকে তো আমরা চেঞ্জ করে ফেলবো, কারণ আমাকে এখানে একটারও ইটার মান দেওয়া আছে, একটারও প্রতিসরণাঙ্ক দেওয়া নেই। তাহলে ভি অফ এ ডিভাইডেড বাই কি হবে, ভি অফ ভি। এখন জাস্ট মানটা বসা দিব। এখন দেখো সাইন থিটা আর এখানে সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা,
এটা যদি তোমরা ত্রিকোণমিতি বুঝো তাহলে তোমরা সহজে বুঝতে পারবা যে এটা হচ্ছে বেজোড় সংখ্যক 90 ডিগ্রি এবং বেজোড় সংখ্যক 90 ডিগ্রির জন্য কি হয়ে যায়, সাইন কস হয়ে যায়। তাহলে আমার এটা কি দাঁড়াচ্ছে, আমার এটা দাঁড়াচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি কস থিটা, কস থিটা। বুঝো বুঝো বুঝো, সাইন 90 মাইনাস থিটা, যদি এই জিনিসটা বেজোড় হয় তখন আমার এই অ্যাঙ্গেলটা সাইন থেকে কস হয়ে যাবে। তাহলে সাইন থেকে কস হয়ে গেল, আর থিটা থিটার জায়গায় রয়ে গেছে। তাহলে এইটা ইজ ইকুয়াল টু আমার কত আসলো, এই যে ভি অফ এ ডিভাইড বাই ভি অফ ভি। এখন ভি অফ এটা কি ছিল, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, আর এটা কত ছিল, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 8। কাটাকাটি করে দাও, 10 তাহলে এখানে 3 ডিভাইড বাই 2 কত আসে, 1.5। এখন বুঝো সাইন ডিভাইড বাই কস, সাইন ডিভাইড বাই কসকে আমরা কি লিখতে পারি, এই যে এখান থেকে এখানে চলে আসলাম আমরা, সাইন ডিভাইড বাই কসকে আমরা টেন থিটা লিখতে পারি না, টেন থিটা 1.5। তার মানে কি থিটা ইজ ইকুয়াল টু কি লিখা যায় এবার, থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স 1.5 জাস্ট হচ্ছে, তাহলে আমার থিটার মানটা চলে আসবে। তাহলে থিটা সমান সমান কত আসবে, 56.31 ডিগ্রি। তাহলে দেখো আমি যদি আপাতন কোণটাকে 56.31 ডিগ্রিতে ফেলি, তাহলে প্রতিসরিত কোণটা আর আপাতন কোণটা মিলে একটা সমকোণ সৃষ্টি করবে। কথা বুঝে গেছে, কথা বুঝে গেছে। এবং আরেকটা জিনিস নিয়ে ভাই একটু আলোচনা করতে চাই, যে অপটিক্যাল ফাইবার নিয়ে একটু আলোচনা করা যায়। অপটিক্যাল ফাইবার নিয়ে আলোচনা করার জন্য আমাদের আগের ম্যাটটা একটু ভালো হবে। অপটিক্যাল ফাইবারে কিভাবে কাজ করে তোমরা সবাই জানো, যে ক্রান্তিকোণে কোনো কিছু যদি আমরা ফেলে দিই তখন ওটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যায়। হ্যাঁ, 90 ডিগ্রি অ্যাঙ্গেল চলে যায়। আচ্ছা, যদি আমরা এটা থেকে একটু বাড়তি কোণে ফেলি তখন সেটা কি আবার প্রথম মাধ্যমটাতে চলে আসে, এবং এটাকে কি বলে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এবং এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে আমরা কোনো একটা সরু কাচের মধ্যে দিয়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মিলিয়ন মিলিয়ন মাইল দূরে কোনো একটা তথ্য পাঠাতে পারি। তাহলে এই যে ভেতরের অংশটাকে বলা হয় কোর, ভেতরের অংশটাকে বলা হয় কোর, এবং বাইরের অংশটাকে বলা হয় ক্লড, বাইরের অংশটাকে বলা হয় ক্লড। এবং ক্লডের প্রতিসরণাঙ্ক থাকে একটু কম, আর কোরের প্রতিসরণাঙ্ক থাকে 1.7, আর ক্লডের প্রতিসরণ থাকে 1.5। এই যে এই জিনিসপাতিগুলো যদি তুমি জানো তাহলে হচ্ছে বিভেদ তল ঘেঁষে চলে যায় ক্রান্তিকোণের জন্য। আর হচ্ছে যে যদি আমরা ক্রান্তিকোণ থেকে একটু বেশি কোণে আপতিত করি তখন আমাদের কি হয়ে যাবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে, এবং এটার মাধ্যমে আমাদের কি কাজ করে, আমাদের অপটিক্যাল ফাইবারটা কাজ করে। এবং অপটিক্যাল ফাইবারের মাধ্যমে এই যে তোমরা ইন্টারনেট দেখো, ইন্টারনেটের 95%-এরও বেশি পরিমাণ ডাটা হচ্ছে যে অপটিক্যাল ফাইবার মাধ্যমে যায়। প্রত্যেকটা দেশ এবং কন্টিনেন্ট একটার সাথে অপটিক্যাল ফাইবার দিয়ে যুক্ত, যেটা সমুদ্রের নিচে দিয়ে নেওয়া হয়। তোমরা যে ইন্টারনেট বিলটা দাও এটা ম্যাক্সিমাম হচ্ছে যে ওই অপটিক্যাল ফাইবারটা মেনটেন্স করতেই যায়। বুঝছো, এটা খুবই খুবই সুন্দর একটা জিনিস, এবং তুমি রিয়েল লাইফে বুঝতে পারবে এমন একটা জিনিস। বুঝে গেছে, বুঝে গেছে। আশা করি অপটিক্যাল ফাইবার নিয়েও আর কোনো সমস্যা হবে না। এই কয়েকটা জিনিস যদি তোমরা ভালোভাবে দেখবে তাহলে তোমাদের এই অধ্যায় নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। আশা করি সব সমস্যা তোমাদের সমাধান হয়ে যাবে, এবং তোমরা নিজেরাই যদি এখন বোর্ড কোশ্চেন খুলো এবং হচ্ছে যে গাইড খুলে বসে তোমরা হচ্ছে যে দেখো না, তোমরা হচ্ছে 20 থেকে 26 পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে সবগুলো তোমরা একটু প্র্যাকটিস করো, দেখো তোমরা নিজেরাই পারবা। সিকিউ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এই কয়েকটা জিনিস যদি তোমরা ভাইয়া যেগুলো দেখাইছি এগুলো যদি তুমি ভালোভাবে দেখে থাকো এবং একটু প্র্যাকটিস করো নিজে ভাইয়ের সাথে সাথে, তুমি দেখবে তুমি 20 থেকে 26 পর্যন্ত করো, বা তুমি যদি আরো করতে চাও তুমি 16 থেকে 26 পর্যন্ত করো, দেখবে ঘুরে ফিরে সেম প্যাটার্ন রিপিট হচ্ছে, সেম জিনিসপাতি করতে বলছে, সেম সূত্র ব্যবহার হচ্ছে, এগুলোই ঘুরে ফিরে আসবে। তাহলে তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করবা, তাহলে মোর দেন এনাফ এই অধ্যায়ের সিকিউ নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না। ঠিক আছে, তোমরা সবাই ভাইয়াদের সূচক একাডেমি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে ফেলিও, যাতে আমরা সামনে তোমাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।